অন্তর্বর্তী সরকারের মেয়াদে শেষ হবে জুলাই হত্যাযজ্ঞের বিচার। প্রধান আসামিদের মামলা নিষ্পত্তি ডিসেম্বরের মধ্যেই। চলতি মাসে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ার তাগিদ। পিআর পদ্ধতি জনগণ বোঝে না বললেন মির্জা ফখরুল। সংস্কার ও জুলাই সনদের কাজ শেষে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি। এবং ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ভোট গ্রহণ ৯ সেপ্টেম্বর, মনোনয়ন বিক্রি শুরু ১২ আগস্ট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের আগেই জুলাই গণহত্যার কাঙ্ক্ষিত রায় দেয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর প্রধান আসামিদের বিচার আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার আশ্বাস দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রাজধানীতে জুলাই গণহত্যা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রেজা খানের রিপোর্ট। রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে নানা বিষয়ে অভিযোগ করেন শহীদ ইয়ামিন ও মুগ্ধের বাবা। যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা, এবং অপ্রিয় সত্যি হলেও বলবো, ওনার ১০০০ কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি ৬ মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতে উনি ভয় পায়। শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয় অঙ্গনে লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে। এ সময় জুলাই বিপ্লবের ১ বছরেও নতুন পুলিশ নিয়োগ দিতে না পারা সরকারের বড় ব্যর্থতা বলে মন্তব্য করেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। যে সংবিধানকে ধ্বংস করে গেছে হাসিনা, সেই সংবিধান তো এই সরকারের লেজিটিমেসির উৎস হতে পারে না, কোনো অবস্থাতে পারে না। জুলাই গণহত্যার নির্দেশদাতারা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল তার বিচার বিভাগীয় তদন্ত দরকার বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যারা নির্দেশদাতা তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলেন, এটাও তো একটা বিচারের দাবি রাখে। তবে জুলাই গণহত্যার প্রধান আসামিদের বিচার ডিসেম্বরের মধ্যে শেষ করার আশ্বাস দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ৪টা মামলার ওপেন বিচার চলছে, আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ। আগামী 3 অগাস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলায়, শেখ হাসিনার বিরুদ্ধে। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। আর অন্তর্বর্তী সরকারের মেয়াদেই জুলাই গণহত্যা মামলার রায় দেয়া হবে বলে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। যেই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে, ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যেই মামলাগুলোর রায় চাচ্ছেন সেগুলি পাবেন ইনশাআল্লাহ। এই মামলায় যে রায় দেয়া হবে তা পরবর্তীতে পরিবর্তন করা যাবে না বলেও জানান তিনি। অকাট্য সাক্ষ্য প্রমাণ আমরা রেখে যাব, কোন সরকার চাইলেও বিচার থেকে সরতে পারবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সেদিন পলাতক আসামিদের পক্ষে নিযুক্ত স্টেট ডিফেন্সের বক্তব্য শুনবেন আদালত। আজ আসামিদের পক্ষে প্রথম দফায় শুনানি করেন আইনজীবীরা। মামলার অভিযোগ থেকে আসামিদের অব্যাহতির আবেদন করা হয়। এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা থরো ইনভেস্টিগেশন করেছেন, ইনভেস্টিগেশন করার পর রিপোর্ট দাখিল করেছেন। সেই ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আমাদের ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, সিডিআর আছে, আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে এবং চার্জ গঠন না হওয়ার মতো কোনো উপাদান আছে বলে আমরা মনে করি না। শরীফুল ইসলাম যদি প্রপার ট্রায়াল অবশ্যই হবে, সেই ট্রায়ালের ভেতর দিয়ে শরীফুল ইসলাম মুক্ত হবেন বলে আমি আশা করি।
সংস্কার প্রস্তাবের উপর দীর্ঘ আলোচনায় আসা প্রাথমিক ঐক্যমতের সারসংক্ষেপ কালকের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ঐক্যমত কমিশন সহ সভাপতি অধ্যাপক আলী ইলিয়াস। কমিশনের দুদিনের মধ্যে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চায় বলে জানান তিনি। দুপুরে বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী ইলিয়াস। জুলাই সনদ সহ সংস্কার ইস্যুতে সব পক্ষকে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান কমিশনের সভাপতি। বাইরে প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ঐক্যমত্য হয়েছে সেগুলো আমরা আশা করছি আর কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারব। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত কমিশনের সভা শেষে এখন ব্রিফিং চলছে। আমরা চলে যাচ্ছি সরাসরি সেই ব্রিফিং এ। সেটা আমাদের আগের পজিশনে আছে, আমরা চাই না যাতে করে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে আমরা যেতে পারি। সেজন্য আমরা বলেছি যে বিদ্যমান আইনগুলো আছে এই সমস্ত প্রতিষ্ঠানের সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই আইনগুলোকে আমরা আরও বেশি শক্ত করে সরাসরি আরও সেই সাংবিধানিক প্রতিষ্ঠান হোক, সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করি, ট্রান্সপারেন্সি নিশ্চিত করি এবং এমনভাবে সেই আইনগুলো আমরা প্রণয়ন করি যাতে করে সেই আইনের মধ্য দিয়ে জাতি দেখতে পায় এবং ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারে। যদি কোনো দুর্ভাগ্য সেটা আবার করতে পারে এবং সেই হিসাবে সেই বডিগুলো ফাংশন করুক, এটা হলো আমাদের প্রস্তাব। কারণ সর্ব বিষয়ে যদি সমস্ত প্রতিষ্ঠানকে আমরা সংবিধানের মধ্যে নিয়ে এসে বাছাই কমিটি নির্বাচনের মাধ্যমে নিয়ে এসে যদি আমরা স্থাপন করি, তাহলে পরে এমন সময় দেখা যাবে যে একটা এমন জটিলতা হলো সংবিধান আর সংশোধন করা যাচ্ছে না, কিন্তু আইনে প্রণীত হলে সেই আইনের যদি ত্রুটি বিচ্ছুটি থাকে এবং এক্সারসাইজের মধ্য দিয়ে যদি কোনো কিছু আবার সংশোধন প্রয়োজন পরিমার্জন পরিবর্তন করতে হয় সেটা করা যায়। এইভাবেই কিন্তু রাষ্ট্রে একটা ভারসাম্য ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়। কিন্তু এমন ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করি যে যারা সরকার পরিচালনা করবেন তাদেরকে প্রতি পদে পদে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের মাধ্যমে বাধাগ্রস্ত হতে হবে এবং একটা গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা যাবে না। যেহেতু জাতির অনেক বেশি প্রত্যাশা, এখন আমাদের অনেক বেশি অঙ্গীকার এবং প্রতিশ্রুতি আছে জাতির কাছে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে জাতির অনেক বেশি প্রত্যাশা। সুতরাং সেই প্রত্যাশা পূরণ করতে গেলে একটা এফেক্টিভ একটা কার্যকর নির্বাহী বিভাগও প্রয়োজন। কিন্তু নির্বাহী বিভাগকে কীভাবে চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হয় সেই জন্য আমরা 4টা পদ্ধতি আগেই বলেছি। আমি এখানে কোনো করতে চাই না, ইন শর্ট শুধু বলতে পারি যে আমরা। দর্শক, এতক্ষণ আমরা দেখছিলাম ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি ব্রিফিং। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নৈরাজ্যের আশঙ্কায় দেশ জুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা এসবি। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশে হামলা বা সহিংসতায় লিপ্ত হতে পারে এমন ধারণা থেকে স্পেশাল ব্রাঞ্চ থেকে সোমবার দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে জরুরি চিঠি দেওয়া হয়েছে। এসবি পুলিশের আশঙ্কা আগামী 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়টাকে টার্গেট করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি সহ সরকারি বেসরকারি স্থাপনায় হামলা অথবা ভাঙচুর চালাতে পারে। নৈরাজ্য সৃষ্টি করতে পারে দলটির কিছু নেতাকর্মীরা। এই সময় এসব বিষয় মাথায় রেখে সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে সেই চিঠিতে। এদিকে আইনশৃঙ্খলা সতর্কতার বিশেষ নির্দেশনার বিষয়ে জানা নেই বলে জানালেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, জুলাই আগস্ট পুরোটা সময় সতর্কতার, তবে 11 দিনের আইনশৃঙ্খলা সতর্কতা সংক্রান্ত বিশেষ নির্দেশনার বিষয়ে কিছু জানা নেই। দুপুরে গণমাধ্যমকে এসব কথা বলেন আইজিপি। আনুপাতিক হার বা পিআর পদ্ধতির নির্বাচন দেশের জনগণ বোঝে না।
তাই কিছু রাজনৈতিক দলকে এমন চিন্তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার ও জুলাই সনদের কাজ শেষ করে নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবের এক স্মরণ সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। প্রয়াত বাবুর প্রতি ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের চিত্র তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিএনপি নেতারা। অন্যায়ের সাথে আপোষহীন এক নেতা, যিনি একদিকে যেমন ছিলেন অসীম সাহসী, তেমনি অন্যদিকে ছিলেন অসীম বিনয়ী। বাবু বেঁচে থাকবে আমাদের মাঝে যতদিন বাংলাদেশ থাকবে। এ সময় দলটির নেতারা বলেন, সংস্কারের ধোঁয়া তুলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। কার্যকরী সংস্কার করার দরকার হবে রাজনীতিকে টেকসই করার জন্য, গণতন্ত্রকে টেকসই করার জন্য এবং জবাবদিহিমূলক সংসদ, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য। মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলে দিয়েছেন, আমরা আশা করব সেটাই যেন হয় এবং তার মধ্য দিয়ে, সেই তারিখের মধ্য দিয়ে যেন বাংলাদেশে নির্বাচন হয়। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সংস্কারের পক্ষে, কিন্তু সমস্যা নতুন নতুন চিন্তায়। সংস্কারের চিন্তাটাই তো আমাদের, সংস্কারের শুরুটা আমাদের দিয়ে। 1975 সালের আগে শেখ মুজিবুর রহমান, যিনি ফ্যাসিজমের মূল হোতা, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে দিয়ে এক দিবস শাসনমত বাকশাল করে দিয়েছিলেন। তিনি বলেন, কিছু দল পণ করে বসে আছে, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না। সাধারণ মানুষ এই পদ্ধতি বুঝে না দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এই ধরনের চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে এবং দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে। অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, সনদ ঘোষণা করুন, আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষকে তার অধিকারটা ফিরিয়ে দিন। ঐকমত্য কমিশনের প্রস্তাবিত 12টি মৌলিক সংস্কারের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হওয়াকে ইতিবাচক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। খবরের কাগজে দেখলাম যে বোধহয় 12টা মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়েছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। একই দিন বিশ্ববিদ্যালয়ের 18টি হল সংসদেরও ভোট অনুষ্ঠিত হবে। বিকেলে নবাব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। তফসিল অনুযায়ী আগামীকাল খসড়া ও 11 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র গ্রহণ 19 আগস্ট পর্যন্ত এবং বাছাই হবে 20 আগস্ট। 26 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। 2019 সালে সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট 2025 মঙ্গলবার বিকেল 4টা। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ইসি সূত্রে জানা গেছে 31 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এর আগে 10 আগস্ট খসড়া ভোটার প্রকাশ করা হবে। 21 আগস্ট পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তির পর 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে একটি প্যাকেজ প্রস্তাবনা নিয়ে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গেছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, দুই দেশের আলোচনার মাধ্যমে ভালো ফলাফল আসবে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি পূরণে বাংলাদেশ প্যাকেজ প্রস্তাবনায় কি রয়েছে জানতে চাইলে এ ব্যাপারে তিনি কিছু বলবেন না বলে জানান উপদেষ্টা। এখন থেকে প্রতীকী মূল্যটা অ্যাভয়েড করবো। যারাই নিতে চায় অর্থ দিয়ে নেবে, কারণ প্রতীকী মূল্য দিলে যারা নিয়ে যায়
তারাও ঠিক এটাকে ইউটিলাইজ করা। আর যেখানে 10 একরের জমি দরকার, প্রত্যেক মূল্য হলো আমার 100 একর লাগবে। বশির সাহেব কালকে গেছেন, আরো আছে, ওই প্যাকেজটা নিয়ে গিয়েছে যে কি কি কিনতে পারে সেটা আমি এখন ভাসানীর নীতি আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চান জানালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার টাঙ্গাইলে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা অনুষ্ঠানে নাহিদ এসব কথা বলেন। তিনি বলেন, ভাসানী ছিলেন মেহনতি মানুষের রাজনীতিবিদ এবং 69-এর গণ অভ্যুত্থানের কারিগর। ভাসানী যে মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এনসিপি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, ভারত টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি ও তাঁত শিল্প দখল করে নিয়ে গেছে। অবিলম্বে টাঙ্গাইলের এই শাড়ি ও তাঁত শিল্প ভারতকে প্রত্যাহার করতে হবে। সেই 69-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব নিয়েছে, সেই 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর ছিলেন, নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী কৃষকদের জন্য লড়াই করেছিলেন, শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন, পুরো বিশ্বের বুকে তুলে ধরতে পারে নাই। আমাদের যে জাতীয় সম্পদ, তার মর্যাদা আমরা দিতে পারি নাই। টাঙ্গাইল শাড়ির জিআই প্রোডাক্টের সত্য কখনোই ভারত নিতে পারে না। অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে, আমরা এই দাবি জানিয়ে গেলাম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি 33 জন। এদের মধ্যে 3 জনের অবস্থা সংকটাপন্ন। কয়েকদিনের মধ্যে বেশিরভাগ রোগের শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধদের বিনা খরচে চিকিৎসা দেওয়ার কথাও জানান তিনি। সমস্ত রোগীগুলো কেবিনে আমরা শিফট করছি, তাদের অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। আমাদের এই রোগীগুলো যতদিন সম্পূর্ণরূপে চিকিৎসা একেবারে চিকিৎসা করার যতদিন লাগবে আমাদের চিকিৎসা করবার, এই ততদিন অর্থাৎ হসপিটাল থেকে রিলিজ করবার পরেও কিন্তু এই রোগীগুলো আমাদের ট্র্যাকের বাইরে যাবে না এবং তাদের সমস্ত চিকিৎসাগুলো কিন্তু আমাদের হসপিটাল থেকে সব সময়ের জন্য বিনা পয়সায় দেওয়া হবে। 19টি ব্যাংক অ্যাকাউন্টে 158 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 5 কোটি 37 লাখ টাকা মূল্যের সম্পদ অর্জন এবং 158 কোটি 78 লাখ 48 হাজার টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 15 সেপ্টেম্বর গ্রেফতার হয় নীলফামারীর 2 আসনের টানা 5 বারের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। দেশের 80% সাংবাদিক মানসিক চাপ ও ক্লান্তিতে ভোগেন। তাদের বিষণ্ণতার হার সাধারণ মানুষের চেয়ে 4 গুণ বেশি বলে এক জরিপে তথ্য উঠে এসেছে। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সদস্য সাংবাদিকদের মানসিক স্বাস্থ্যসেবা খোলা জানালার উদ্বোধনী আয়োজনে এই তথ্য জানান বক্তারা। বলেন, সাংবাদিকদের মানসিক স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ বিষয় হলেও এটি চরম অবহেলিত। মাইলস্টোন ট্র্যাজেডির মতো মৃত্যুর ভয়াবহতা ও গণমাধ্যমের ওপর বিপরীতমুখী পক্ষগুলোর ক্ষোভ দেখানো এবং হয়রানির চাপে মাঠের সাংবাদিকদের মানসিক স্থিতি নষ্ট হচ্ছে বলেও জানান বক্তারা। দেশের বাইরের খবর। গাজা ইসরায়েলি হামলায় নতুন করে 80 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 59,000 ছুঁই করছে প্রাণহানি। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখবে না বলে সাফ জানিয়েছে সৌদি আরব। এদিকে ইউক্রেনের 73টি শহরে রাশিয়ার ড্রোন হামলায় 22 জন নিহত, শতাধিক মানুষ আহত হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। অবরুদ্ধ গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতির মধ্যেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ আরও 80 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া ক্ষুধা ও অপুষ্টিতে 2 শিশুসহ 14 জন মারা গেছে। গাজায় যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে 147 জনের, যাদের মধ্যে 88 জনই শিশু।
চলতি বছরের মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। বিভিন্ন চাপের মুখে মে মাস থেকে সীমিত পরিসরে ত্রাণ বিতরণের অনুমতি দিলেও তা খুবই সামান্য বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া ফিলিস্তিনে দ্বিরাষ্ট্র সমাধানের জন্য জরুরি, সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব। সোমবার এক বিবৃতিতে তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইউক্রেনের ৭৩টি শহর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ২২ জন নিহতের পাশাপাশি ৮৫ জন আহত হয়েছে। এর মধ্যে জাপোরিজিয়া অঞ্চলেই ১৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। এরই মধ্যে ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০ থেকে ১২ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে অগ্রগতি না হলে রাশিয়ার রপ্তানি পণ্যের ক্রেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। চীনের উত্তরাঞ্চলে কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়ায় ৮০,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। বন্যায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায় ১৩০টি গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে ভারতের সড়ক দুর্ঘটনায় ১৮ পুণ্যার্থী নিহত হয়েছেন। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে বাস ট্রাকের সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। অন্তর্বর্তী সরকারের মেয়াদে শেষ হবে জুলাই হত্যাযজ্ঞের বিচার। প্রধান আসামিদের মামলা নিষ্পত্তি ডিসেম্বরের মধ্যেই। চলতি মাসেই জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হওয়ার তাগিদ। পিআর পদ্ধতি জনগণ বোঝে না বললেন মির্জা ফখরুল। সংস্কার ও জুলাই সনদের কাজ শেষে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি। এবং ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ভোট গ্রহণ ৯ সেপ্টেম্বর, মনোনয়ন বিক্রি শুরু ১২ আগস্ট। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।